আসসালামু আলাইকুম। অনেক দিন পরে আমি আবার ইউটিউব ভিডিওতে আপনাদের মাঝে ফিরে এসেছি। এর মধ্যে আমি কুয়ালালামপুর এবং ব্যাংকক দুইটি শহর ঘুরে এসেছি। ইনফ্যাক্ট 3টি দেশে যাওয়ার ইচ্ছা ছিল। ভিয়েতনাম, কিন্তু তাদের অন অ্যারাইভাল ভিসা বাংলাদেশের যে সিস্টেম সেটা 2-3 বার গ্লিচড হওয়াতে সেটা শেষ পর্যন্ত বাদ দিতে হলো। এর মধ্যে আমরা ফ্যামিলি ট্যুর কাম বিজনেস ইন্সপেকশন সেই অর্থে থাইল্যান্ড এবং মালয়েশিয়া ঘুরে এসেছি। দুটো দেশেই ম্যাটেরিয়ালের দাম কম, কিন্তু লেবার কস্ট বেশি। বাংলাদেশের ইনভেস্টরগণ এই দুটি দেশে যেই আফ্রিকাতে তো ব্যবসা করা সম্ভব, এবং আফ্রিকার যেই ফ্যাক্টরস অফ প্রোডাকশনের যেই 4টি বিষয়, ল্যান্ড, লেবার, ক্যাপিটাল এবং এন্টারপ্রেনারশিপ, আফ্রিকানদের দেশে ক্যাপিটালের স্বল্পতা রয়েছে, কিন্তু ল্যান্ড রয়েছে, লেবার রয়েছে, এন্টারপ্রেনারশিপ তেমন নাই। সেটা আমাদের বাংলাদেশিদেরকেই যে সেখানে করতে হবে। আর ক্যাপিটাল তাদের হাতে, ক্যাশ ক্যাপিটাল নাই। কিন্তু ক্যাপিটাল ব্যবসার মডেল যদি আপনি ঠিকমতো নির্দিষ্ট করে নিতে পারেন, ব্যবসা আসলে একটি প্রবলেম সলভিং বিষয়। যে আপনি কোনো একটি সমস্যার সমাধান করলেন, সেটা কাস্টমারকে আপনি যদি বুঝিয়ে দিতে পারেন, তবেই আপনি ব্যবসায় সফল হিসাবে নিজেকে বলতে পারবেন। যে কোনো একটি প্রবলেম সলভ করতে হবে। একইভাবে থাইল্যান্ড এবং মালয়েশিয়াতে বাংলাদেশি যারা বিজনেস করছেন বিভিন্ন সেক্টরে, এই সেক্টরগুলির মধ্যে রিয়েল এস্টেট, কনস্ট্রাকশন, ফার্মিং, আইসিটি এবং জেনারেল ট্রেডিং। যেমন মালয়েশিয়ার যেই রাজধানী কুয়ালালামপুর, সেখানে হ্যাংতুয়া নামের একটি জায়গা আছে। সেখানে একটি প্রায় 10 তলা বিল্ডিং, পুরোটার সিংহভাগ বাংলাদেশি ট্রেডার্স এবং বিজনেসম্যানদের দখলে বলা যায়। আমি তাদের দোকানগুলিতে ঘুরেছি, ম্যাক্সিমাম সবাই বাংলাদেশি আছেন। নিজেদের দোকান নিয়ে, ইম্পোর্ট লাইসেন্স নিয়ে কিংবা কারোর সাথে জয়েন্ট ভেঞ্চার করে তারা ব্যবসা করছেন। তো এই ক্ষেত্রে বাংলাদেশ থেকে যেই প্রোডাক্টগুলি সেখানে যাচ্ছে, সেগুলোর কোয়ালিটি আমার একটু লো বলে মনে হয়েছে। আমার মনে হয় যেহেতু লজিস্টিক্যাল চ্যালেঞ্জেসগুলি নিরূপণ করা গিয়েছে, বাংলাদেশ থেকে মাল মালয়েশিয়াতে যাচ্ছে, রেগুলার টন টন যাচ্ছে। আমার মতে কম দামি সিল্ক কিংবা পলিয়েস্টার পোশাকের চেয়ে দামি লিনেন কিংবা বাজুকুরং, তাদের দেশে যেই ন্যাশনাল ড্রেস, কিংবা মেয়েদের যে পোশাক, তারা যে বোরকা এবং পুরো শরীর ঢাকা যে পোশাকগুলি মালয়েশিয়ান মেয়েরা পরে, সেই পোশাকের একটা বিশাল চাহিদা রয়েছে। কিন্তু সেই পোশাকগুলি একটু হাই এন্ড হতে হবে। হাই এন্ড আন্ডারগার্মেন্টস, হাই এন্ড ডেইলি ওয়্যার, হাই এন্ড স্পোর্টস ওয়্যার, হাই এন্ড ফিমেল ড্রেসেস এর বিশাল চাহিদা মালয়েশিয়াতে রয়েছে বলে আমি মনে করি। এবং ইনফ্লেশনের কারণে মালয়েশিয়ার রিঙ্গিত বাংলাদেশের টাকার বদলে আগে পাওয়া যেত লম্বা সময় ধরে 23-24 টাকায়, এখন সেটা 27-28 টাকায় গিয়ে পৌঁছেছে। নিয়ারলি 30-40% একটা জাম্প। তো আপনি যদি বাংলাদেশের প্রোডাক্ট মালয়েশিয়াতে নিয়ে বিক্রি করতে পারেন, তাহলে ইনফ্লেশনারি প্রেসারে বাংলাদেশের টাকা যে অবনমিত হয়েছে, সেটা এক্সপোর্ট করতে গেলে আপনার জন্য ভালো হবে, আপনি হায়ার রিটার্ন পাবেন। আরেকটি সেক্টর যেখানে মালয়েশিয়াতে আপনি কাজ করতে পারেন, সেটা হলো তারা বলে রেনোভেশন, কনস্ট্রাকশন ওয়ার্ক। মালয়েশিয়াতে লেবার কস্ট ভেরি হাই, বাংলাদেশের 4 গুণ। দৈনিক একজন লেবারকে দিতে হয় প্রায় 150 রিঙ্গিত,
100 রিঙ্গিত যদি 3000 টাকা হয় কিংবা 2700 টাকা হয়, 150 রিঙ্গিত প্রায় 4000 টাকা কিংবা 4200 টাকার মতো একটা টাকা হবে, যেটা কিনা বাংলাদেশে একটি কনস্ট্রাকশন লেবার কস্টের ক্ষেত্রে 5 গুণ কিংবা 4 গুণ। কিন্তু সেখানে আবার ম্যাটেরিয়াল খুবই সহজলভ্য, খুবই সহজ, ইকুইপমেন্ট ইউসেজ খুবই হাই এন্ড, ইকুইপমেন্টগুলি ভালো, এবং সেখানে ম্যাটেরিয়াল অ্যাভেলেবিলিটি এবং লজিস্টিক্যাল অ্যাক্টিভিটিস এক্সট্রিমলি এফিশিয়েন্ট। তো সেই ক্ষেত্রে আমাদের বাংলাদেশি যারা ব্যবসায়ী মালয়েশিয়াতে কনস্ট্রাকশন কিংবা ইভেন ব্রুনাইতেও আমি দেখেছি বাংলাদেশি যারা কনস্ট্রাকশন কিংবা কন্ট্রাকচুয়াল অ্যাক্টিভিটিতে জড়িত আছেন, ব্রুনাইয়ের ক্ষেত্রে বলতে পারি দে হ্যাভ বিকাম অল মিলিয়নিয়ার্স। মালয়েশিয়াতেও এই কাজটি করা সম্ভব। আপনি মালয়েশিয়াতে কাজের খোঁজ না করে আপনার উচিত আপনি নিজেই সেখানে ব্যবসায়ী হয়ে, উদ্যোক্তা হয়ে, এন্টারপ্রেনার হয়ে মালয়েশিয়াতে গিয়ে আপনি কাজ শুরু করতে পারেন। থাইল্যান্ডের ক্ষেত্রে বিষয়টি একটু জটিল, কারণ হলো থাইরা ইংরেজি বলতে একটু দুর্বল, ইংরেজি বলতে চায়ও না, তাদের ইংরেজি ভালো বোঝাও যায় না, এবং আমার কাছে মনে হয়েছে সম্প্রতি তারা ট্যুরিস্টদের তেমন বেশি পছন্দ করে না। যদিও ট্যুরিস্টদের মাধ্যমেই থাই ইকোনমি আজকে বাংলাদেশকেও ছাড়িয়ে গিয়েছে জিডিপির ক্ষেত্রে, এবং সার্ভিস ইন্ডাস্ট্রি তাদের বেশি বড় ছিল, কিন্তু তারা আস্তে আস্তে সার্ভিস থেকে, বিভিন্ন ধরনের সার্ভিস থেকে তারা সরে এসে ইন্ডাস্ট্রির দিকে মনোযোগ দিচ্ছে। একই বিষয় ঘটছে মালয়েশিয়ার ক্ষেত্রে, কিন্তু মালয়েশিয়াতে এখনও প্রচুর বাংলাদেশি যাচ্ছে এবং লেবার কস্ট ইজ ভেরি ভেরি হাই। বাংলাদেশি ব্যবসায়ীগণ মালয়েশিয়াতে যে কনস্ট্রাকশন, সার্ভিসেস, গার্মেন্টস, ডেভেলপমেন্ট প্রজেক্টস, ট্রেড অ্যান্ড কমার্স, ফিশিং, তারপরে পাবলিক সার্ভিসেস, এই কাজগুলিতে ইভেন সোলার ইনস্টলেশন এবং নিডলেস টু সে ইনফরমেশন টেকনোলজির বিশাল স্কোপ রয়েছে। মালয়েশিয়াতে ইলেকট্রিসিটি বিল ঢাকার ডাবল, কিন্তু তাদের দেশে সোলার প্যানেল এর যে ইউসেজ আমি তত বেশি দেখি নাই। থাইল্যান্ডে আমি প্রচুর ইলেকট্রিক ভেহিকেল দেখেছি, নিয়ারলি 10%, কিন্তু মালয়েশিয়াতে তত ইলেকট্রিক ভেহিকেল দেখি নাই, কারণ মালয়েশিয়ার বিজনেস সিচুয়েশন, যারা বিজনেস করে সেখানে ভূমিপুত্র মালয়েশিয়ানদের চেয়ে ইন্ডিয়ানস কিংবা চাইনিজ ব্যবসায়ীদের অ্যাক্টিভিটি আমি বেশি দেখেছি। তারাই সেই ইকোনমিগুলি রান করে থাকে, যদিও মালয়েশিয়ান ভূমিপুত্র কিংবা যারা নেটিভ মালয়েশিয়ান তারা বলে থাকে তাদের বিজনেস অ্যাক্টিভিটি তত জোরালো নয়। এই অর্থে আমি বাংলাদেশি এন্টারপ্রেনারগণ যারা থাইল্যান্ড কিংবা কম্বোডিয়া, লাওস, ভিয়েতনাম, ব্রুনাই, মালয়েশিয়াতে ব্যবসা করতে যেতে চান, তাদের উচিত ট্যুর প্ল্যান করে আপনার যে ব্যবসায়িক অ্যাক্টিভিটি সেটা সিলেক্ট করে মালয়েশিয়াতে ঘুরে এসে সারাওয়াক সাবা, পেনিনসুলার মালয়েশিয়া, সারাওয়াক সাবাতে যেয়ে কিংবা মেইনল্যান্ড মালয়েশিয়াতে যেয়ে আপনার বিজনেস অ্যাক্টিভিটি সেট আপ করতে পারেন। দে আর ভেরি ফ্রেন্ডলি নাও, এবং অনেক সহজ হয়েছে। আমি মালয়েশিয়া যাচ্ছি আজকে প্রায় 20 বছর ধরে, প্রত্যেক 2-4 বছর পর পরে আমি একবার করে যাই। রিসেন্টলি গিয়েছি প্রায় 5-7 বছর পর। আমার কাছে দুর্দান্ত পরিবর্তন দেখেছি আমি মালয়েশিয়াতে। ইন্টারনেট সহজলভ্য, গাড়ি ঘোড়া সহজলভ্য, গ্র্যাব কিংবা ই হেলিং দিয়ে এখান থেকে এখানে চলে যাওয়া কোনো বিষয় না। ট্যাক্সি, ক্যাব, ট্রেন, বাস, ইভেন ইলেকট্রিক বাসে 1 রিঙ্গিত দিয়ে আপনি যেখান থেকে সেখানে যেতে পারেন। তো এই অর্থে আপনারা যারা মালয়েশিয়াতে ব্যবসা করতে যেতে চান, মালয়েশিয়াতে একটি ট্যুর প্ল্যান করে সেখানে যেয়ে আপনার বিজনেস অ্যাক্টিভিটির উপরে থরো রিসার্চ করে সেখানকার লোকাল পার্টনারকে নিয়ে কিংবা এমনকি নিজের 100% ফরেন ওন কোম্পানি কিন্তু মালয়েশিয়াতে রেজিস্ট্রেশন করা যায়। সেক্ষেত্রে আপনি নিজের নামেই কোম্পানি খুলে, সেক্ষেত্রে সেটা সেন্দারিন বেরহাত মানে লিমিটেড কোম্পানি হতে হবে। সেই কোম্পানি খুলে আপনি ব্যবসা শুরু করতে পারেন।
শাকসবজি থেকে শুরু করে আইসিটি, ইনফরমেশন টেকনোলজি, ডেটা অ্যানালিটিক্স, সার্ভিসেস, ইলেকট্রিক পাওয়ার জেনারেশন, এনার্জি কোম্পানি, রেনোভেশন, কনস্ট্রাকশন, ইভেন লিজিং, বাসা ভাড়া নিয়ে এয়ারবিএনবিতে দিয়েও আপনি ভাড়া পেতে পারেন। তো বহু ধরনের ব্যবসা রয়েছে যেখানে বাংলাদেশি ইনভেস্টার্স কিংবা উদ্যোক্তাগণ মালয়েশিয়াতে যেয়ে ব্যবসা করতে পারেন। এই বিষয়ে আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন, আমি আপনাদেরকে আমার সাধ্যমতো সহযোগিতা করব। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।